বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড-19 কমছেই না আক্রান্তের সংখ্যা। বাংলাদেশেও এর ভয়াল থাবা থেকে বাদ যায়নি। সংক্রমণের চতুর্থ ধাপে চলছে কমিউনিটি ট্রান্সমিশন। করোনা সব খবর, আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। সাথে আছি আমি শামসুজ্জোহা। দেশে আরও ৪৫ জনের প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। কোভিড-19 এ নিয়ে মৃত্যু হয়েছে ১,৩৮৮ জনের। মারা যাওয়াদের মধ্যে ৩২ জন পুরুষ, ১৩ জন নারী। গেল ২৪ ঘন্টায় নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৩,২৪৩ জনের। এ নিয়ে মোট শনাক্ত হল ১,০৫,৫৩৫ জন রোগীর। দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৫,০৪৫ জনের। শনাক্তের হার ২১.৫৬%। সুস্থ হয়েছেন ২,৭৮১ জন। এ পর্যন্ত হাসপাতাল এবং বাসায় চিকিৎসা নেওয়া মিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৪২,৯৪৫ জন। সুস্থতার হার ৪০.৬৯%। সংক্রমণ ঠেকাতে মাস্ক পরা সহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেওয়া হয় ব্রিফিংয়ে। গত ২৪ ঘন্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৩,২৪৩ জন। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৪৫ জন। এ পর্যন্ত ১,৩৮৮ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩২%। পরিবারের সকল সদস্যকে সুরক্ষিত রাখার জন্য যা যা ব্যবস্থা প্রতিনিয়তই বলা হয়, মাস্ক পরি, বারবার সাবান পানি দিয়ে ২০ সেকেন্ড ধরে হাত ধুই এবং সামাজিক দূরত্ব বজায় রাখি। করোনা আক্রান্ত হয়ে বরিশালে এক চিকিৎসক মারা গেছেন। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডাক্তার এমদাদুল্লাহ খানের মৃত্যু হয়। তিনি বরিশাল জেনারেল হাসপাতালে চর্ম ও যৌন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। চিকিৎসকরা জানান, বৃহস্পতিবার বিকেলে হাসপাতালে ভর্তি হন ডাক্তার এমদাদুল্লাহ। প্রচণ্ড শ্বাসকষ্ট দেখা দিলে শুক্রবার তাকে আইসিইউতে নেওয়া হয়। বিকেলেই তিনি মারা যান। জ্বর, শ্বাসকষ্ট নিয়ে ৫ জেলায় ১৫ জন মারা গেছেন। তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে জেলাগুলোর সিভিল সার্জন অফিস। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা গেছেন ৭ জন। সবাই জ্বর, শ্বাসকষ্টে ভুগছিলেন। করোনা পরীক্ষার জন্য মৃতদের নমুনা সংগ্রহ করা হয়েছে। মাদারীপুরে জ্বর, শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন ৩ জন। একই উপসর্গ নিয়ে লক্ষ্মীপুর এবং গাজীপুরে মৃত্যু হয়েছে ৪ জনের। এছাড়াও মৌলভীবাজারে মারা গেছেন আরও একজন। করোনা ভাইরাসের কারণে ৩ মাসের বেশি সময় বন্ধ থাকার পর মক্কার প্রায় ১,৫০০ মসজিদ আবারও খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। আগামী রোববার ফজরের নামাজের সময় থেকে খুলে দেওয়া হবে ১৫৬০টি মসজিদ। কর্তৃপক্ষের বরাত দিয়ে সৌদি গণমাধ্যম জানায়, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায়ের শর্তে এসব মসজিদ খুলে দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এসব মসজিদ জীবাণুমুক্তকরণ সহ পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে। মসজিদে অসুস্থ, বৃদ্ধ এবং শিশুদের আপাতত আসতে নিষেধ করা হয়েছে। একই সঙ্গে মুসল্লিদের নিজস্ব জায়নামাজ নিয়ে আসতে বলা হয়েছে। নামাজের প্রতি কাতারের মাঝে এবং প্রত্যেক মুসল্লির মাঝখানে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে সৌদি আরব থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ সেলিম উদ্দিন। সেলিম উদ্দিন, স্বাগত জানাচ্ছি। মক্কার বিভিন্ন মসজিদ খুলে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ, এর মধ্যে মসজিদুল হারামও রয়েছে কিনা, আর হজের বিষয়ে কোনো সিদ্ধান্ত হতে পারে বা কোনো আলোচনা আপনি জেনেছেন কিনা এরই মধ্যে? ধন্যবাদ জোহা। আপনি যেমনটি বলছিলেন, আগামী রবিবার ফজরের নামাজ শেষে মক্কার ১৫৬০টি মসজিদ নামাজ আদায়ের জন্য খুলে দেওয়া হবে। আপনাকে জানিয়ে রাখতে চাই, করোনা মহামারীর কারণে বিগত ৩ মাস ধরে মসজিদগুলিতে নামাজ আদায় বন্ধ ছিল। তবে মসজিদুল হারামের ব্যাপারে সুনির্দিষ্ট করে কোনো কিছু বলা হয়নি। তার জন্য হয়তো আমাদের রবিবার ফজরের নামাজের দিনটা অপেক্ষা করতে হবে। আর আরেকটি ব্যাপার আপনাকে জানিয়ে রাখতে চাই, আমাদের এই যে সামনে যে ফজর, হ্যালো, জি, আমরা শুনতে পাচ্ছি সেলিম উদ্দিন। আরেকটা ব্যাপারে আপনাকে জানিয়ে রাখতে চাই, বাংলাদেশ হজ মিশন পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই পর্যন্ত বাংলাদেশ সৌদি আরবের পক্ষ থেকে হজের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো কিছু জানানো হয়নি। হয়তো শীঘ্রই একটা নিউজ আসতে পারে, আসলে আপনাদের মাধ্যমে যেমন টিভিতে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ আপনাকে। এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট।
বুঝতে পেরেছি, অর্থাৎ এখন পর্যন্ত জানানো হয়নি, এর পরবর্তীতে জানানো হবে। মোহাম্মদ সেলিম উদ্দিন সরাসরি আমাদেরকে জানাচ্ছিলেন। যত দিন যাচ্ছে ততই ক্ষীণ হচ্ছে বাংলাদেশি মুসল্লিদের হজে যাওয়ার সম্ভাবনা। দেশের হজ সংশ্লিষ্টরা বলছেন সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন তারা, কিন্তু মিলছে না কোনো সদুত্তর। তবে ইতিবাচক কোনো সিদ্ধান্ত হলে পরিস্থিতি বিবেচনা করে মুসল্লি পাঠানোর সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। বিস্তারিত শরীফুল ইসলাম খানের রিপোর্টে। অনেক মুসল্লির কাছেই হজ পালন সারা জীবনের সাধনা। স্বপ্ন পূরণে কেউ তিল তিল করে টাকা জমান, আবার কেউ বিক্রি করেন জমি জমা। তাই হজ ঘিরে বেশ আবেগ কাজ করে মুসল্লিদের মনে। আমাদের বয়স হয়ে গেছে, এখন কোন সময় মারা যাব বলা যায় না। আমরা করোনা কিছু বুঝি না, আমরা হজে যাওয়ার জন্য রেডি। কথা ছিল 23 জুন থেকে শুরু হবে হজ ফ্লাইট, কিন্তু করোনা মহামারীতে টালমাটাল সারা বিশ্ব, বদলে গেছে জীবনের স্বাভাবিক গতি প্রকৃতি। তাই হজে যেতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তায় মুসল্লিরা। আমরা যে হজে যাব, সরকার আমাদের এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত দিচ্ছে না। আল্লাহ রব্বুল আলমিনের কাছে কত প্রার্থনা করছি, আমরা কান্নাকাটি করছি আমাদের যাওয়ার জন্যে, আমরা যেন আল্লাহর ঘর তওয়াফ করতে পারি। ধর্ম মন্ত্রণালয় আর হাবের পক্ষ থেকে প্রতিদিনই যোগাযোগ করা হচ্ছে সৌদি সরকারের সাথে, কিন্তু এখনো জবাব না মেলায় অপেক্ষার বিকল্প নেই সংশ্লিষ্টদের কাছে। সৌদি পার থেকে কোনো পাচ্ছি না, ওদের অবস্থা তো ওয়ার্স হচ্ছে লাইক আস। আমরা তাদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি। এবছরের শিডিউল ছিল 23শে জুন প্রথম হজ ফ্লাইট যাবে, আর 30শে জুলাই হজ। তো 23শে জুন তার প্রথম হজ ফ্লাইট বাংলাদেশ থেকে যাচ্ছে না, কিন্তু 30শে জুলাই হজ হবে। তো সঙ্গত কারণেই সময় যত কমে আসছে তত সম্ভাবনা ক্ষীণ হচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী করোনার ঝুঁকি এড়াতে এবার হজ পালনের অনুমতি পাবেন 20% মুসল্লি। শোনা যাচ্ছে তুলনামূলক কম বয়সীরা পাবেন সেই সুযোগ। তাই সৌদি আরবের পক্ষ থেকে ইতিবাচক সিদ্ধান্ত আসার পর মুসল্লি পাঠানোর বিষয়টি পর্যালোচনা করবে বাংলাদেশ। আগে তাদেরটা জানার পরে তখন আমাদের সিদ্ধান্তের বিষয়, এটা তো আমাদের সর্বোচ্চ পর্যায়ের আমাদের সিদ্ধান্ত লাগে। সৌদি থেকে ইতিবাচক সিদ্ধান্ত জানানোর পরে আমরা এখানে হাব, ধর্ম মন্ত্রণালয়, সরকার মিলে এই বিষয়টি পর্যালোচনা করা হবে, কত সময়ের মধ্যে কতজন নেওয়া যাবে, এবং এখানে কোনো আপনার বয়সের কোনো ব্যারিয়ার আছে কিনা, স্বাস্থ্য সার্টিফিকেটের, হেলথ সার্টিফিকেটের কোনো বিষয়াদি আছে কিনা, সবগুলি পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে যে আমাদের হজযাত্রীদেরকে প্রেরণ করা যাবে কিনা। করোনা পরিস্থিতি বিবেচনায় এবার হজে মুসল্লি না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া। তবে এখনও অপেক্ষায় আছে বাংলাদেশ। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 30 জুলাই হজ অনুষ্ঠিত হওয়ার কথা। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে 4,58,000। মোট আক্রান্ত 86 লাখের বেশি মানুষ। একদিনে 350 প্রাণহানিতে যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,21,000-এ। আক্রান্ত 23 লাখ মানুষ। ব্রাজিল 500-রও বেশি প্রাণহানির পর দেশটিতে মৃতের সংখ্যা ছুঁয়েছে 48,000। আক্রান্ত 10 লাখ। প্রতিবেশী দুই দেশ চিলি আর পেরুতেও উদ্বেগজনকভাবে বাড়ছে নতুন সংক্রমণ ও মৃত্যু। তবে আক্রান্ত এবং মৃতের হারসমান যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশ। দর্শক, নরওয়ের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আমাদের সাথে এখন যোগ দিচ্ছেন ইউনিভার্সিটি অফ সাউথ ইস্টার্ন নরওয়ের সহযোগী অধ্যাপক সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। করোনার কারণে বিশ্বব্যাপী যে অর্থনৈতিক সংকট আমরা দেখতে পাচ্ছি, এটি এরই মধ্যে বোঝা যাচ্ছে। এর প্রভাবে প্রবাসী বাংলাদেশি যারা, তাদের উপর আসলে কিভাবে পড়তে পারে বা পড়েছে এরই মধ্যে? করোনার প্রভাব আমরা ভাগ করতে পারি প্রবাসীদেরকে তিনটা ভাগে। যেমন প্রথমত যারা আপনার এখানে বাইরে স্থায়ীভাবে বসবাস করছে, আবার যারা টেম্পোরারি আছে, আবার যারা হচ্ছে যে অবৈধভাবে আছে। প্রভাবটা এখন অবৈধদের উপর সবচেয়ে বেশি পড়বে, কারণ হচ্ছে যে তাদের কোনো পার্মানেন্ট জব নেই এবং তাদের কোনো ভিসা বা বৈধ কাগজপত্র নেই। তো তাদের আসলে তারা এই যে যাদেরকে আপনি বলছেন অবৈধভাবে আছেন, তারা পিআরের জন্য কি আবেদন করতে পারবেন কিনা, আর তারা আসলে কি ধরনের প্রতিকূলতার মুখোমুখি এই মুহূর্তে হচ্ছেন বা ভবিষ্যতে হবেন? এটা নির্ভর করছে আসলে প্রত্যেকটি দেশের উপরে, তাদের ইমিগ্রেশন পলিসির উপরে। কিন্তু আমরা জানি যে প্রত্যেকটি দেশই যেহেতু তাদের অর্থনৈতিক অবস্থা অনেকটা নাজুক হয়ে গেছে করোনা পরিস্থিতির কারণে,
সুতরাং তারা চাইবে যতটা সম্ভব এদেরকে না রাখার অথবা এদের পেছনে অর্থ ব্যয় না করার, কারণ অন্যান্য অনেক খাতেই যেহেতু তাদের অর্থ ব্যয় করতে হচ্ছে এবং বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে প্রবাসীদের এই গ্রুপটা তাদের অনেক মানবেতর জীবনযাপনের সম্ভাবনা রয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে হয়তো তাদেরকে দেশ থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হতে পারে। কিন্তু অন্য যারা গ্রুপ আছে তাদের ভিতরেও কিছুটা প্রভাব পড়বে, যেমন হচ্ছে যারা স্বল্পকালীন কোনো ভিসার মেয়াদে আছে অথবা স্টুডেন্ট যারা নর্মাল সিচুয়েশনে পড়াশোনা শেষ করে হয়তো জবের জন্য ট্রাই করতো, কিন্তু এই মুহূর্তে অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হওয়ার কারণে তারা জব শেষ করে যখন চাকরির বাজারে ঢুকবে সেই বাজারটা অনেক বেশি কম্পিটিটিভ এবং সেখানে তাদেরকে লোকাল যে সমস্ত লোক বেকার আছে তাদের সাথে কম্পিট করতে হবে এবং সেখানে তারা আসলে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে, কারণ যেহেতু তারা স্বল্পকালীন ভিসার মেয়াদে আসছে, সেক্ষেত্রে হয়তো লোকাল যারা চাকরি নেই তাদেরকেই বেশি প্রাধান্য দেওয়া হবে। সালাউদ্দিন আহমেদ, আমাদের বাংলাদেশি যারা সেখানে রয়েছেন তাদের মধ্যে ব্যবসায়ী বা ব্যবসা সংশ্লিষ্ট অন্যান্য কাজে জড়িত আছেন, তাদের অবস্থাটা আসলে কি হতে যাচ্ছে? ব্যবসায়ীদের ক্ষেত্রে ভয়াবহ রকমের সমস্যা হচ্ছিল। যারা ডিরেক্টলি কাস্টমার হ্যান্ডেল করছিলেন বিভিন্ন দেশে, যেমন ইটালি, স্পেন, যেমন রাস্তার পাশে টুরিস্ট এলাকায় যে সমস্ত রেস্টুরেন্ট অথবা ছোট টেকওয়ের মতো যেগুলো বন্ধ ছিল, তারা এখন আস্তে আস্তে সেসব হয়তো খুলে দিচ্ছে, কিন্তু সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ব্যবসার যেই ক্রয় বিক্রয়ের মাত্রাটা সেটা অনেক অংশে কমে গিয়েছে এবং সেই কারণে অনেকে যাদের হয়তো দোকান ভাড়া দিতে হচ্ছে অথবা অন্যান্য জিনিস পে করতে হচ্ছে, সেই ক্ষেত্রে তারা অনেক ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়ছে। যারা প্রণোদনা পাচ্ছে না বা ওইভাবে প্রণোদনা পাচ্ছে না তাদের সেটা ব্যবসা অনেকে গুটিয়েও নিতে হচ্ছে। আর যারা চাকরি করছে তাদের ক্ষেত্রেও যেসব ইয়েতে পার্মানেন্ট চাকরি ছিল না তাদের ক্ষেত্রেও প্রণোদনার হার যেই অবস্থায় দিচ্ছে সেটা হয়তো অপ্রতুল এবং সেক্ষেত্রে ব্যবসায়ী এবং চাকরিজীবী দুটো গ্রুপই ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে যারা নিজ উদ্যোগে ব্যবসা করছিল তাদের ক্ষতির মাত্রাটা অনেক বেশি, কারণ তাদের আসলে অনেককেই ব্যবসা বন্ধ করে দিতে হয়েছে এবং সেটা কবে কিভাবে খুলবে সেটাও মোটামুটি অনিশ্চিত অথবা নির্ভর করছে ভবিষ্যতের উপর। জনাব সালাউদ্দিন আহমেদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। নরওয়ে থেকে জানাচ্ছিলেন তিনি আমাদের সাথে যোগ দিয়েছিলেন আলোচনায়। করোনা ছুটির দিনে পরীক্ষা করাতে হাসপাতালে যাওয়া মানুষের চাপ অপেক্ষাকৃত কম ছিল, তবুও নাম তালিকাভুক্তি, টোকেন সংগ্রহ এবং নমুনা দিতে 3 বার লাইনে দাঁড়ানোর মতো ভোগান্তির অভিযোগ করেছেন কেউ কেউ। শুধু উপসর্গধারী নয়, অনেকেই টেস্ট করাতে আসেন হাসপাতালে ভর্তি এবং অফিসে যোগ দেওয়ার জন্য নেগেটিভ রিপোর্টের আশায়। কমছেই না সংক্রমণ। করোনার উপসর্গ নিয়ে ছুটির দিনে রাজধানীর মুগদা হাসপাতালে নমুনা পরীক্ষার জন্য ভিড় করেন মানুষ। স্বজনের সহযোগিতায় এই বৃদ্ধও এসেছেন করোনা টেস্ট করাতে। কোনো লক্ষণ না থাকলেও ক্যান্সার চিকিৎসায় হাসপাতালে ভর্তির জন্য দরকার করোনা টেস্ট রিপোর্ট। উপসর্গ নেই এমন অনেকে করোনা পরীক্ষা করাতে যান। তাদের দাবি, অফিসে যোগ দিতে হলে প্রয়োজন করোনা পরীক্ষার রিপোর্ট। চাকরি করি যেখানে সেখানে হয়তো জিজ্ঞেস করানোর সময় যে এটা টেস্ট করা ভালো, সবাই টেস্ট করে আইসো। জ্বরে আর শরীরে ব্যথা আর গলা ব্যথা আছে, জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা, গলা ব্যথা এগুলো তো আছে, আর গলা একদম বসে গেছিল, এখন একটু হয়েছে। শুক্রবার সকালে পরীক্ষা কেন্দ্রে নাম তালিকাভুক্ত করা, টোকেন সংগ্রহ ও সবশেষ নমুনা দিতে লাইনে দাঁড়াতে গিয়ে পড়তে হয় ভোগান্তিতে। নামাজের পরে আসছি, কিন্তু ছিলাম দূরত্ব বজায়, এর ফাঁকে দিয়ে আরেকজন এসে ঢুকে যায়, অনেক চিল্লাচিল্লি করছি আমরা ইয়ে করার জন্য। আবার কেউ রাগিয়েও যায়, মনে হয় যেন ঝগড়া টগড়া করবো আর কি। সবাই সচেতন, নিজের বেলায় সচেতন, অন্যের বেলায় কেউ সচেতন না। যখন আমারটা হয়ে গেছে, অন্যের বেলায় কি হচ্ছে এটা আর দেখার বিষয় না আমার। রাজধানীর মিটফোর্ড হাসপাতালেও চলে করোনা নমুনা সংগ্রহ। ছুটির দিন হওয়ায় চাপ অনেকটাই কম বলছেন টেস্ট প্রত্যাশীরা। টিকিট করতে হলো ফার্স্টে 10 টাকা করে কেটে, তারপর লাইন ধরে সিরিয়াল ধরে আপনার আরেকটা ফাইল নিতে হয়ে তারপর এখানে কাউন্টারে গেলাম। কাউন্টারে যাওয়ার পর নাকের থেকে নিল
দিয়া তারপরে বললো চলে যান। গতকালকে একবার এসে গেছি 12টার আগেই, তো কাউন্টার বন্ধ ছিল। তারপরে বললো যেন সকাল আজকের কথা, তো আজকে আসছি, আজকে মোটামুটি লাইন পেয়েছি। যদিও সপ্তাহের অন্যান্য দিন চিত্র থাকে একেবারেই ভিন্ন। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। নিচ্ছে এবার একটা বিরতির, সঙ্গে থাকুন, একটু পরে ফিরছি। আরেকবার স্বাগত। আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। করোনার প্রকোপ দীর্ঘমেয়াদী হলে বিভিন্ন খাতে এর ক্ষতির প্রভাব সামাল দেওয়া কঠিন হবে বাংলাদেশের জন্য। এরই মধ্যে দিশেহারা উৎপাদন, রপ্তানি, ব্যবসা, যোগাযোগ ও পর্যটন খাত। নিকট ভবিষ্যতে পুরোদমে স্বাভাবিক কার্যক্রম শুরু না হলে এর নেতিবাচক প্রভাব পড়বে জাতীয় অর্থনীতিতে। তাই করোনা মোকাবেলায় সরকারি বেসরকারি সমন্বয় জরুরি বলে মনে করেন এসব খাত সংশ্লিষ্টরা। আশা, যথাযথ পরিকল্পনা করে তা বাস্তবায়ন করা হলে অর্থনৈতিক ক্ষতি কমিয়ে আনা সম্ভব হবে। শাকিল হাসানের রিপোর্ট। মার্চ থেকে করোনার প্রকোপ শুরু হলেও সারা দেশ স্থবির হয়ে আছে প্রায় 3 মাস। বন্ধ হয়ে গেছে বিভিন্ন পণ্যের উৎপাদন, বিশেষ করে তৈরি পোশাকের উৎপাদন ও রফতানি কমেছে। কবে নাগাদ মহামারীর প্রকোপ কমবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্যও দিতে পারছে না কেউ। তবে এখন পর্যন্ত সহসাই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না খুব একটা। যদি এটা আবার দেখা যায় বাংলাদেশে সংক্রমণ নিয়ন্ত্রণ করার পরে, তাহলে কিভাবে সেক্টরগুলোকে আমরা বন্ধ করব, কিভাবে আবার চালু করব? কারণ এই যখন আমাদের অর্থনীতি যেভাবে ধাক্কাটা খেয়েছে, এটা কিন্তু আমাদের ব্যবসা যারা করে থাকি আমাদের সবাইকে এটা মারাত্মক ক্ষতি করেছে। এখন যদি রেমিটেন্স যদি না আসে, যেটা জিডিপির প্রায় 7%, এটা কমে যায়, স্বাভাবিকভাবে তাদের ইম্প্যাক্ট হবে লাস্ট অনেকদিন। আবার যদি এক্সপোর্ট যদি ঠিকমতো গ্রো না করতে পারে, স্বাভাবিকভাবে অর্থনীতি রিবাউন্স কিন্তু সময় নেবে। করোনায় ক্ষতিগ্রস্ত খাতগুলোর অন্যতম পরিবহন। সামনের দিনগুলোতে দুর্যোগ মোকাবেলা করেই সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে চায় মালিক শ্রমিক সংগঠনগুলো। যাত্রী অভাবে এখন মালিকরা লোকসানের মুখে পতিত হচ্ছে। আর যদি এইভাবে যদি চলতে থাকে, তাহলে আমার মনে হয় এই ব্যবসা মারাত্মক ক্ষতি সাধন হবে এবং অনেকেই এই ব্যবসা থেকে বিদায় নিবে। আগামী 2-3 বছরে এই অবস্থা থাকলে জাতীয় অর্থনীতির সামনে ধস নামবে, পরিবহন শ্রমিকদের সেইভাবে তারা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত। করোনায় গত ঈদে ব্যবসা করতে পারেননি দোকান মালিকরা। সামনে আরেকটি ঈদ, দ্রুত পরিস্থিতি উন্নতির আশাও কম। তবে তারা ভাবছেন সামনের বছরগুলো নিয়ে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজি সাহেব যখন বলেন আরও 3-4 বছর আমাদের করোনার সঙ্গে বসবাস করতে হবে, তখন আমাদের আসলে আতঙ্কিত হওয়া ছাড়া কোনো গত্যন্তর থাকে না। এই মুহূর্তের জরুরি প্রয়োজন হচ্ছে আমাদের অর্থনীতিকে টিকিয়ে রাখা, কর্মসংস্থান টিকিয়ে রাখা এবং আমাদের প্রস্তুতি রাখা, যাতে এটার প্রতিষেধক আবিষ্কার হলে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি। যতদিন প্রকোপ না কমছে ততদিন যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রাখার ব্যাপারে সরকার সহ সব মহলের সহযোগিতা চান বিভিন্ন খাত সংশ্লিষ্টরা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। করোনা ভাইরাসের সংক্রমণ 2 থেকে 3 বছরও থাকতে পারে এমন মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ। তিনি এক ভিডিও বার্তায় এই দুঃখ প্রকাশ করেন, পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে আমার একটি বক্তব্যকে ঘিরে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমি গভীরভাবে দুঃখিত। ব্যস্ততার কারণে বক্তব্যের স্ক্রিপ্টটি ভালো করে পরীক্ষা করার সুযোগ পাইনি। এর আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই বক্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বলেন, করোনার আয়ুষ্কাল নিয়ে স্বাস্থ্য বিভাগের কোনো কর্মকর্তার অদূরদর্শী এবং দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য জনমনে হতাশা সৃষ্টি করেছে। শুক্রবার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এই ধরনের সমন্বয়হীন অযাচিত বক্তব্য দেয়া থেকে বিরত থাকার অনুরোধ জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, সরকার যখন দিনরাত পরিশ্রম করে মানুষের মনোবল চাঙ্গা রাখার নিরলস প্রচেষ্টা চালাচ্ছে, তখন এই ধরনের মন্তব্য করা মোটেও উচিত নয়। তিনি আরও বলেন, করোনার এই সংকটের সম্মুখভাবে যোদ্ধাদের অনেকেই দেশ জাতির সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। এই পরিস্থিতিতে খুলনায় একজন চিকিৎসক হত্যা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। হত্যাকারীরা যতই ক্ষমতাবান হোক, তারা রেহাই পাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। সরকার যখন দিনরাত পরিশ্রম করে মানুষের
মনোবল চাঙ্গা রাখার জন্য নিয়মিত প্রয়াস চালিয়ে যাচ্ছেন, তখন স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার করোনার আয়ুষ্কাল নিয়ে অদূরদর্শী ও কাণ্ডজ্ঞানহীন বক্তব্য জনমনে হতাশা তৈরি করছে। আমি এ ধরনের সমন্বয়হীন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য থেকে নিজেদের বিরত রাখার অনুরোধ জানাচ্ছি। রাজধানীতে রেড জোন ঘোষিত পূর্ব রাজাবাজার এলাকায় পরীক্ষামূলকভাবে লকডাউন চলছে। শুক্রবার 10ম দিনেও নজরদারিতে তৎপর ছিল আইন শৃঙ্খলা বাহিনী। তারা জানান, লকডাউন এলাকার বাসিন্দাদের ঘরে রাখা কঠিন হয়ে পড়ছে। নানা অজুহাতে বাইরে বের হওয়ার চেষ্টা করছে মানুষ। তবে জরুরি সেবায় নিয়োজিত বাদে অন্য কাউকে এলাকায় প্রবেশ বা বের হতে দিচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীকেও টহল দিতে দেখা যায় লকডাউন এলাকায়। অবশ্য সচেতন বাসিন্দারা শুধু পূর্ব রাজাবাজারে লকডাউন সীমিত না রেখে রাজধানীর ঝুঁকিপূর্ণ সব এলাকায় কড়াকড়ি আরোপের দাবি জানিয়েছেন। করোনার সংক্রমণ রোধে লকডাউন কার্যকর ব্যবস্থা বলে মনে করেন তারা। এদিকে রাত বিরাতে ফোন করে বিভিন্ন জিনিসের আবদার জানানোর প্রবণতাকে অপ্রয়োজনীয় বলছেন স্বেচ্ছাসেবকরা। কারো কাছে মনে করেন এই মুহূর্তে বার্গার খাওয়াটা বড় চাহিদা হয়ে গেছে, এরকম কিছু প্রবলেম আছে। কেউ কেউ মনে করেন যে নিজের বাসার সামনের যে জায়গাটা, তার ওই জায়গাটা নিজের মনে করছে যে আমি এখানে বের হলে লকডাউন মিন্স আমার কিছু আসা যায় না। বিভিন্ন অজুহাতে তারা বেরোতে যাচ্ছে, যে মানে যে কোনো একটা প্রয়োজন একটা কথা বলে বেরোতে বলে মনে হয় ওরা স্বাধীনতা পেয়ে গেছে এই টাইপের। তখন ওদের আমরা বোঝানোর চেষ্টা করতেছি। এই অভিজ্ঞতা অবশ্যই নতুন, যে একটা মানুষকে আটকে রাখা হচ্ছে, কঠিন কাজ আর নাই। চট্টগ্রামে জোন ভিত্তিক লকডাউনের চিত্র সুখকর নয়। বেশিরভাগ মানুষের মধ্যে নিয়ম ভঙ্গের প্রবণতা। অজুহাতেরও শেষ নেই। আবার শিথিল নজরদারির সুযোগ নিচ্ছেন সবাই। তবে উত্তর কাট্টলী ওয়ার্ডে পরীক্ষামূলক প্রথম লকডাউন নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কড়াকড়ি করলে সুফল মিলবে বলছেন অনেকেই। ভাই আমি টিসিবি ডিলার, বাইরে যাচ্ছি। চট্টগ্রাম মহানগরীর উত্তর কাট্টলী ওয়ার্ডের চিত্র এটি। লকডাউনের মধ্যেও এভাবে ফাঁকফোকর দিয়ে দেদারসে আসা যাওয়া করছে অনেকে। চট্টগ্রামে এলাকা ভিত্তিক লকডাউন এ প্রথম। স্থানীয়দের কাছেও এ অভিজ্ঞতা নতুন। কেউ জেনে, কেউ না জেনে, আবার কেউ বা জরুরি প্রয়োজনের অজুহাতে মানতে চাইছেন না বিধিনিষেধ। চাকরি খোলা থাকলে আমরা লকডাউন কিভাবে মানবো? 21 দিন লকডাউন মানামানি তো পুরো মাসের বেতন চলে যাওয়া। মালিকদেরকে বলা হয়েছে, মালিকেরা বলছে যেমনে ভাড়া তোমরা আসতে চেষ্টা করি। আমার ফুফুদের বাসায় বেড়াতে আসছি, এখন আম্মু বেশি অসুস্থ, এখন বাড়িতে চলে যাচ্ছি। এমনকি অকারণে ঘর থেকে বের হওয়া মানুষের সংখ্যাও কম নয়। ওদিকে তো কনফার্ট খোলা নাই, তো তাই তো এখানে বাজার করতে বলে আসলাম। ভিতরে সব খোলা, তাইলে এই লকডাউন কেন দেওয়া হয়েছে? ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে এবং নগরীর প্রবেশপথে এই উত্তর কাট্টলী ওয়ার্ড ঘনবসতিপূর্ণ এলাকা, যেখানে আছে অনেক মিল কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি অফিস। লকডাউনের ধরন নিয়েও এখানে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বাইরে অফিসে লোক যাচ্ছে, ওরা চাকরি করে আবার আমার এখানে ফিরবে। আই ডোন্ট নো হাউ ক্যান পসিবল। মালিকরা চায় ওয়ার্কার মরে যাক, আমরা পয়সা কামাই। 3 দিন দেখলে হতো, 3 দিন বন্ধ রাখলে হতো। আমরা মনে করতেছি এটা লকডাউন দরকার না, কিছু ক্ষতি হলে লকডাউন দরকার। অনেকে যথাযথ নিয়ম মেনে পাস সংগ্রহ করে বের হয়েছেন। আবার নিয়ম না মানার প্রবণতার জন্য প্রশাসনের শিথিল নজরদারিকে দুষছেন অনেকে। এন্ট্রি করে দেওয়ার পর অনুমতি দিয়েছে, তারপর আমি বাচ্চাকে নিয়ে গেছি। বাচ্চা আজকে 2 দিনের পেটের সমস্যা, এই জন্য সমন্বয় দরকার এবং আন্তরিকতা দরকার। আন্তরিকতা নেই। শিহাব জিশান, যমুনা নিউজ, চট্টগ্রাম। বিপদে বন্ধুর পরিচয়, সেই প্রবাদের বাস্তব রূপ দিয়েছেন সত্যিকারের কিছু মানুষ। করোনায় আক্রান্তদের জন্য গড়ে তোলা হয়েছে অক্সিজেন ব্যাংক। বিনামূল্যে আক্রান্তদের বাসায় পৌঁছানো হচ্ছে অক্সিজেন সিলিন্ডার সহ সরঞ্জামাদি। বানানো হয়েছে কল সেন্টার, রয়েছে প্রয়োজনীয় লোকবল, যারা কাজ করছেন 24 ঘন্টা। করোনা ভাইরাসের প্রধান শত্রু মানুষের ফুসফুস। লক্ষ্যই যেন ফুসফুসকে অকার্যকর করে মৃত্যু নিশ্চিত করা। তাই যখনই একজন করোনা আক্রান্তের রক্তে অক্সিজেনের মাত্রা 94-এর নিচে নেমে আসে, তখনই প্রয়োজন অক্সিজেন। অক্সিজেন পর্যাপ্ত থাকলেও দেশে এখন চরম সংকট এই সিলিন্ডারের। বিপদের কথা ভেবে অনেকেই বাসায় মজুত করে রেখেছেন। তাই এবার মানুষের কথা ভেবে মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন ও পে ইট ফরওয়ার্ড বাংলাদেশ, এই দুটি সংগঠন তৈরি করেছে অক্সিজেন ব্যাংক। প্রয়োজন পড়লেই বিনামূল্যে আক্রান্তদের বাসায় পৌঁছে দেওয়া হচ্ছে অক্সিজেন সিলিন্ডার। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও যশোরে চলছে
24 ঘন্টার এই কার্যক্রম। কিনে আপনার বাসায় না নিয়ে আমাদেরকে ডোনেট করেন, আমরা এটা ম্যানেজ করি, অনেক মানুষ এতে করে উপকৃত হতে পারবে। আপনার যখন প্রয়োজন হবে তখন যেন আপনি এটা দ্রুততম সময়ে পান, সেই জন্য আপনার জন্য একটা প্রায়োরিটি অ্যারেঞ্জমেন্ট আমরা রাখবো। প্রাথমিক লক্ষ্য হচ্ছে 3 মাস চালানো, প্রয়োজন হলে এটা পরে বাড়ানো হবে। 24 ঘন্টা সেবা দিতে খোলা হয়েছে কল সেন্টার। দেশ ও দেশের বাইরে থাকা মানুষের এই উদ্যোগ সফল করতে যুক্ত আছেন একদল স্বেচ্ছাসেবী। এখন হসপিটালে বেড পাওয়াটা খুবই দুঃসাধ্য হয়ে যাচ্ছে। এবং আমরা যেটা আরও জানতে পেরেছি ডাক্তারদের মাধ্যমে যে অক্সিজেনটা দিয়েও অনেকটুকুই সাপোর্ট দেওয়া যায়, তো ওই কারণেই আমাদের এই উদ্যোগটা শুরু। আমরা এইটা চাই যে একজন মানুষও যেন অক্সিজেনের অভাবে মারা না যায়। এটা আমরা তো আমাদের ছোট অর্গানাইজেশনগুলোর পক্ষে সারা ঢাকা শহরে সাপোর্ট দেয়, এরকম যেন আরও অনেকে আগায় আসে। এই উদ্যোগ থেকে এখন পর্যন্ত রক্ষা পেয়েছে শতাধিক প্রাণ। মিনিটে একজন করোনা আক্রান্তের 2 থেকে 3 লিটার অক্সিজেনের দরকার পড়ে। ওই দিন রাতের বেলা আসলে অক্সিজেনটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল আমার ভাইয়ের জন্য। আলহামদুলিল্লাহ এখন আমার ভাই অনেক ভালো আছে। একদম ফ্রিতে আমরা জিনিসটা পাইছি এবং তাদেরকে স্পেশালি ধন্যবাদ। এই সময়ে তারা আমাদেরকে ইনিশিয়েটিভ নিচ্ছে, তারা সাপোর্ট দিচ্ছে। শুধুমাত্র শ্বাসকষ্ট আছে এমন রোগীদেরই প্রয়োজন কৃত্রিম অক্সিজেনের। এই উদ্যোক্তারা করোনার এই সময়ে প্রায় 2 কোটি টাকার খাদ্য সহায়তাও করেছেন অসহায়দের। এছাড়া দেশের প্রায় সকল সরকারি হাসপাতালে মোট 30,000-এর মতো বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ফুল সেট পিপিই দিয়েছে সংগঠনটি। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজেন। নিচ্ছে আবারও বিরতির সঙ্গে থাকুন, একটু পরে ফিরছি। আরেকবার স্বাগত। আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজেন। মহামারী করোনায় আক্রান্ত হয়ে ধর্ম প্রতিমন্ত্রী সহ সংসদ সদস্য, রাজনীতিবিদ, চিকিৎসক, সাংবাদিক এবং সরকারি কর্মকর্তা সহ মৃত্যুবরণ করা সবার রুহের মাগফিরাত কামনায় কোরআনখানি, মিলাদ এবং দোয়া মাহফিল হয়েছে আজ। বাইতুল মোকাররমে বাদ জুমা হয় এই দোয়া মাহফিল। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে মারা যান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সংসদ সদস্য মোহাম্মদ নাসিম, মারা যান চিকিৎসক, সাংবাদিক ও পুলিশসহ বিভিন্ন পেশাজীবী মানুষ। মৃত্যুর মিছিলে আছেন বিভিন্ন বয়সের সাধারণ মানুষও। দেশে এ পর্যন্ত করোনায় প্রাণ গেছে 1388 জনের। জুমার দিনে করোনায় মৃত্যুবরণ করা সকলের রুহের মাগফিরাত কামনায় কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে বাদ জুমা দোয়া মাহফিলে মহামারী থেকে মুক্তির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। সব ধরনের রোগ ব্যাধি থেকে আমাদের হেফাজত করে দিন, আমাদের দেশকে জাতিকে হেফাজত করে দিন। মুসল্লিরাও সৃষ্টিকর্তার কাছে জানিয়েছেন মনের আকুতি। কুষ্ঠরোগী তো আল্লাহ তাআলা কবুল করো, তুমি যদি কবুল না করো তাহলে আমি কি করব? আল্লাহ পাক যেন আমাদের দেশকে করোনা ভাইরাসের ইয়ে থেকে হেফাজত করে। যারা অসুস্থ হয়েছেন তারা যেন সুস্থতা দ্রুত যেন তারা সুস্থ হয়ে ওঠেন, তার জন্য আমরা দোয়া করেছি। অদৃশ্য ভাইরাসের হাত থেকে গোটা বিশ্ব একদিন মুক্ত হবে এমন প্রত্যাশা সকলের। সারা বিশ্বের মানুষকে যেন আল্লাহ পাক মাফ করে দেন। আল্লাহর কাছে দোয়া করেছি যে আমাদের সারা বিশ্ব থেকে করোনা ভাইরাসকে মুক্তি করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই মহামারী থেকে রক্ষা করে, হেফাজত করে। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। এবার অ্যান্টিবডি পরীক্ষার জন্য র্যাপিড কিট ব্যবহারের অনুমতি চায় গণস্বাস্থ্য কেন্দ্র। জিআর কোভিড-19 র্যাপিড ব্লড কিট প্রকল্পের সমন্বয়কারী ডাক্তার মহিবুল্লাহ খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডাক্তার জাফরুল্লাহ এই আবেদনের কথা জানান। বলেন, ঔষধ প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তারা। কিটের উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া এবং কিটের কার্যকারিতা একটি বৈজ্ঞানিক আলোচনার বিষয়। 2 দিন আগে করোনা পরীক্ষায় অকার্যকর হলেও র্যাপিড কিটে 70% পর্যন্ত অ্যান্টিবডি শনাক্তের সক্ষমতার কথা জানিয়েছিল বিএসএমএমইউ। রাজধানীর কাঁচা বাজারে অস্থিরতা বাড়ছে, সব ধরনের নিত্যপণ্যের দরে ঊর্ধ্বমুখী প্রবণতা। ভরা মৌসুমেও চালের দামে ঊর্ধ্বমুখী প্রবণতায় ক্ষোভ বাড়ছে ক্রেতাদের মাঝে। অভিযোগ উঠেছে বাজার তদারকি কমে যাওয়ায় করোনাকালে সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা। নতুন করে বাড়তে শুরু করেছে পেঁয়াজ, আদার দামও। চালের বাজারের অস্থিরতা কাটছে না। গত 10 দিনের ব্যবধানে পাইকারি পর্যায়ে বস্তার প্রতি দাম বেড়েছে 150 থেকে সর্বোচ্চ 250 টাকা পর্যন্ত।
আর খুচরা পর্যায়ে কেজি প্রতি 3 থেকে 6 টাকা পর্যন্ত দাম বেড়েছে। রাজধানীর বাজারে 45 টাকা কেজির নিচে মিলছে না মোটা চাল। মজুত রাখলেও ওই বলে গাড়ির জন্য দাম বেড়ে যাচ্ছে, এটা হচ্ছে ওটা হচ্ছে এই রকমের আর কি। আর কি করা, কিছু উপায় নেই, করার উপায় নাই, তো এখন তো খাইতে হবে। নতুন সিজনে যে মিলে মালের দাম কমার কথা, এই মিলে তো মালের দাম কিছু কমছে না। মিনিকেট চাল বিক্রি করতেছি ভালোটা 56 টাকা, 28 চাল 48 টাকা, নাজির চাল ভালোটা 68 টাকা, আর নাজির চাল আরেকটা আছে 60 টাকা। নতুন করে বেড়েছে পেঁয়াজের দাম। কেজিতে 5 টাকা বেড়ে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে। গত সপ্তাহে কিছুটা কমলেও এ সপ্তাহে আদার দাম বেড়েছে কেজিতে 20 টাকা। খানিকটা কমে 90 টাকায় মিলছে প্রতি কেজি রসুন। প্রতি কেজি 2-3 টাকা বাড়ছে আলু, এখন 30 টাকা কেজি আলু। আর আদা হচ্ছে 140 টাকা, 150 টাকা, আদা একটু বাড়ছে। স্বস্তি নেই সবজির দোকানেও। সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম বেড়েছে কেজিতে 5 থেকে 8 টাকা পর্যন্ত। বলা যায় 40 থেকে 70 টাকার নিচে মিলছে না কোনো সবজি। গত সপ্তাহে করলার দাম ছিল কম, এই সপ্তাহে করলার দাম একটু বেশি। যেমন ছিল 60 টাকা, এই সপ্তাহে 70 টাকা। যেমন পটল ছিল 50 টাকা, এই সপ্তাহে 40 টাকা। যেমন শসা ছিল 50 টাকা, এই সপ্তাহে 40 টাকা। মানে বেগুন ছিল 50 টাকা, এই সপ্তাহে 60 টাকা। দামে তেমন একটা হেরফের নেই মাছ মাংসের বাজারে। চাষের রুই কাতলা মিলছে 250 থেকে 350 টাকা কেজিতে। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 600 টাকায়। কেজিতে 10 থেকে 15 টাকা বেড়ে ব্রয়লার মুরগির দাম দাঁড়িয়েছে 150 টাকা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। করোনার এই সময়েও লাগামহীন চালের বাজার বস্তা প্রতি বেড়েছে 200 থেকে 250 টাকা। সরবরাহ সংকটে চট্টগ্রামের সবজির বাজারেও ঊর্ধ্বগতি। একদিকে আয় রোজগার কম, অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অসহনীয় অবস্থা ভোক্তাদের। চালের দামের লাগাম টানতে সরকারের কঠোর নজরদারি চান সাধারণ মানুষ। করোনার মধ্যে হঠাৎ করে বেড়েছে চালের দাম, অনেকটা মরার উপর খাড়ার ঘা। মোটা চালে বস্তা প্রতি বেড়েছে 200 থেকে 250 টাকা, আর নাজিরশাল চাল বেড়েছে প্রতি বস্তায় 200 টাকা, অর্থাৎ কেজি প্রতি 4 থেকে 5 টাকা। করোনার এই সময়ে চালের দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। আমরা যা টাকা ইনকাম করি এখন ওই টাকা দিয়ে তো আমাদের চাল কিনতে চলে যায়। এখানে যদি মনে করলেন 300-400 টাকা প্রতি বস্তাতে বাড়ে, তাহলে ওই কেজিতে কিন্তু আরও বেশি। সরকার হাতে দাবি করতেছি, জিনিসগুলি একটু কমা লাগলে পাবলিকের জন্য খুব সুবিধা হইতেছে। বিক্রেতারা বলছেন নতুন মৌসুমে চাল এসেছে বাজারে, কিন্তু তারপরও নানা অজুহাতে দাম বাড়াচ্ছে মিল মালিকরা। এজন্য সরকারের উদাসীনতাকেই দায়ী করছেন তারা। এখন এটা সরকার এটা তদন্ত করা দরকার এবং সরকার এটাকে মনিটরিংয়ে নামানো দরকার যে চাউলের বাজারটা কেন ঊর্ধ্বগতি হচ্ছে। বেড়েছে বেশিরভাগ সবজি ও আলুর দাম। সরবরাহ সংকটে কেজি প্রতি 5 থেকে 10 টাকা বেড়েছে সব রকমের সবজি। আলুর কেজি 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 30 টাকায়। তবে কমেছে পেঁয়াজ, রসুন ও আদার দাম। সরবরাহ বৃষ্টি হওয়াতে একটু কমে গেছে, সেই জন্য একটু দাম বেশি। নাহলে কিছুদিন আগে 4-5 দিন আগে সবজির দাম অনেক কম ছিল। আলুর দামটা আগের থেকে অনেক বেশি বলতে এখন আমাদেরকে বলতেছে ত্রাণ দেওয়ার কারণে কিছুটা সংকট দেখা যাচ্ছে। কিছুটা স্বস্তি মিলছে মুদি পণ্যে। কেজিতে 3 থেকে 5 টাকা পর্যন্ত কমেছে বিভিন্ন রকম ডাল, চিনি ও তেলের দাম। তবে হ্যান্ড ওয়াশ ও স্যানিটাইজারের সরবরাহ নেই বাজারে, বিক্রি হচ্ছে বাড়তি দামে। চিনির দাম একটু কমছে। চিনি, মসুর ডাল, মটর ডাল, এই সব কিছু কিছু ডালের দাম কমে গেছে। সেলম্যান আসতেছে না, কোম্পানির সাপ্লাই নাই এভাবে বলে। আবার দেখতেছি হকারের হাতে অনেক এগুলো। কিছুটা ঊর্ধ্বগতি মাংসের বাজারেও। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকায়, গরুর মাংসের কেজি 700 টাকা। আর সরবরাহ সংকটের অজুহাতে বেড়েছে সামুদ্রিক মাছের দামও। হোসাইন জিয়াদ, যমুনা নিউজ, চট্টগ্রাম। করোনায় লকডাউনে বিপাকে গাজীপুরের মৎস্য খামারিরা। মাছ বিক্রি পড়ে যাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাদের। একই কারণে খাদ্য অভাবে পড়ছেন এসব খামারে কর্মহীন শ্রমিকরা। এরই মধ্যে ব্যবসা গুটিয়েছেন অনেকে। ক্ষতিগ্রস্ত খামারিদের তালিকা তৈরি করে প্রণোদনার আশ্বাস দিয়েছে প্রশাসন। ছোট বড় মিলিয়ে মাছের 3000-এরও বেশি খামার গাজীপুরে। টানা লকডাউনে বিপাকে এসব খামারের মালিক ও শ্রমিকরা। পাইকাররা খামারে যেতে না পারায় ব্যাহত হচ্ছে মাছ বিক্রি। এতে ব্যাংক ঋণ ও মাছের খাবারের দোকানে মোটা অঙ্কের দেনায় পড়েছেন প্রান্তিক খামারিরা। কর্মচারীদের বেতন দিতে পারতাছি না, লিজের খরচ দিতে পারতাছি না, খামার যে চালানোর জন্য কিছু খরচপত্র ওষুধপত্র আছে কিনতে পারতাছি না। আসলে সবকিছু নিয়ে খুব একটা সমস্যার মধ্যে আছি। জানি না এর থেকে উত্তরণ কি হবে। নতুন মাছ ছাড়তে পারি নাই, বিক্রি করার পরই তো ছাড়বো। বিক্রি না করলে কি করে আমরা ছাড়বো? বাজারে যদি মাছ না উঠাইতে পারি
তাহলে আমরা কী করে মাছ আনবো? মাছের দাম কম, খাবারের দাম বেশি, এই অবস্থা সরকার যদি কোনো উদ্যোগ না নেয় তাহলে আমাদের মানে ব্যবসা করার চেয়ে রাস্তায় নেমে থাকাই ভালো। ব্যবসায় মন্দা, তাই বেকার হয়ে পড়েছে শত শত শ্রমিক। আমরা আগের মাছগুলো বিক্রি করতে পারতেছি না, বাজারের সমতুল্য দাম নাই, বাজার পাইতেছি না, বাজার বসতেছে না, এই অবস্থায় দেখা যাচ্ছে মাছ পুরান মাছ বড় হয়ে যেতেছে। দুর্যোগ কাটিয়ে উঠতে সরকারি প্রণোদনার পাশাপাশি ব্যাংক ঋণের চলতি সুদ ও বিদ্যুৎ বিল মৌকুফের দাবি চাষিদের, সাথে মেয়াদি পরিকল্পনাও চায় ফার্মার্স অ্যাসোসিয়েশন। আমাদের ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হবে, আমাদের দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী এবং মধ্যমেয়াদী পরিকল্পনা করতে হবে। স্বল্পমেয়াদী পরিকল্পনার মধ্যে এই জিনিসগুলো অবশ্যই আমাদেরকে করতে হবে, ফার্মারদেরকে ইনস্ট্যান্ট আমাদের সহযোগিতা করতে হবে। ক্ষতিগ্রস্ত খামারিদের তালিকা করে সহায়তার আশ্বাস প্রশাসন কর্মকর্তাদের। ইদানিং আমরা কিছু দেখেছি যে কৃষি ব্যাংকে কিছু প্রণোদনার ব্যবস্থা হচ্ছে এবং সেটা যদি যারা আগ্রহী তারা হয়তো ঋণ হিসেবে নিতে পারে। মাছটা যে বাজারে বিক্রি করতো আগে যেভাবে, এখন যেন সেভাবে বিক্রি করতে পারে, কোনো মধ্যস্বত্বভোগী যেন এই বিষয়টার সমস্যা না করতে পারে, এই বিষয়টা আমরা দেখব। কারণ আমরা ফিশারিজ অফিসার এবং পোলট্রির বিষয়টি কিন্তু লাইভ স্টক অফিসারের সাথে এবং ডিমের বিষয়টি লাইভ স্টক অফিসারের সাথে আমি সবসময়ই যোগাযোগ রাখছি। দেশে প্রাণীজ আমিষের 60% যোগান আসে মৎস্য খাত থেকে। আমিন বাবু, যমুনা নিউজ। আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজেন। নিচ্ছে আরেকটা বিরতি, সঙ্গে থাকুন। দর্শক, আবারও স্বাগত। আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজেন। খুলনা মেডিকেলের আইসোলেশন ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। অভিযোগ উঠেছে সাধারণ রোগীরা যেমন চিকিৎসা পাচ্ছেন না, তেমনি আক্রান্ত সন্দেহে ভর্তি হওয়া রোগীরাও সঠিক চিকিৎসা কিংবা জীবন রক্ষায় ব্যবহৃত সরঞ্জামাদি পাচ্ছেন না। এমনকি মারা যাওয়া কেউ আদৌ করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা জানতেও সময় লাগছে দিনের পর দিন। খুলনায় করোনা চিকিৎসা ব্যবস্থা নিয়ে কনক রহমানের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন আমির সোহেল। ব্যবসায়ী শারাফত হোসেন বাবলু আগে থেকেই ছিলেন অ্যাজমার রোগী। 10 জুন জ্বর নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। 2 দিন পর সেখানে মৃত্যু হয় তার। পরিবারের অভিযোগ, হাসপাতালের বেডে ছটফট করলেও ন্যূনতম সেবাটুকু পাননি তিনি। হিস্টাসিন হসপিটালে নেই, আমি এটা বিশ্বাস করি না। শেখ হাসিনার আমলে এটা সম্ভব না। আর যদি কেউ চুরি করে খেয়ে ফেলায় তাহলে ওষুধ যাবে থাকবে কিভাবে? যার সাথে কেউ আসে নাই সেই মানুষটা কি করবে? সে তো অসুস্থ, সেও সিলিন্ডার টানবে আর নতুবা অপেক্ষা করে বসে থাকবে ওই একজন ওয়ার্ড বয় কখন আসবে। 6 জুন রাতে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয় নগরীর দৌলতপুর শশীভূষণ স্কুলের 4র্থ শ্রেণীর ছাত্রী মিম। মিমের পরিবার জানায়, প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা পর চিকিৎসকরা মিমকে ফ্লু কর্নারের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে। 7 জুন মারা যায় মিম। ওয়ার্ড বয়ের বললে ওয়ার্ড বয় তো স্যালাইন লাগাইতে পারে না, নার্সের এটা কাজ, নার্স ঠিকমতো আসতে পারে নাই। অক্সিজেন স্বল্পতা, অক্সিজেন 5টা স্বল্পতা অনেকের লাগে। আমি চাইতেছি আমার সঠিক সময় সে দিতে পারতেছে না। তারপর ডাক্তারের আমার প্রয়োজন, সেই সময় সে আসতে পারতেছে না। এমন অভিযোগ শুধু বাবলু ও মিমের পরিবারের নয়, ফ্লু কর্নারে যারা চিকিৎসা নিচ্ছেন সেসব রোগীর স্বজনদের অভিযোগের অন্ত নেই। সিস্টারও বলছি যে অক্সিজেন দেন, কিন্তু তারা কোনো রোগীর ধারেও যাবে না, চিকিৎসা পদ্ধতি দিবে না। আমরা বলছি তাহলে এটা লিখিত দেন, আমরা ইমার্জেন্সিতে দেখায় আবার আসতেছি, তাও তারা দিবে না। তবে এসব অভিযোগ নিতান্তই মন গড়া, দাবি হাসপাতাল পরিচালকের। কোনো রুগী এরকম কমপ্লেন করলে এটা তার হচ্ছে এটা অভ্যাস থেকে কমপ্লেন করা, আমরা এটা মেনে নিতে রাজি না। সব রুগীর মানসিকতা তো আর একরকম থাকে না। 24 মার্চ ফ্লু কর্নারের আইসোলেশন ওয়ার্ডের যাত্রা শুরু থেকে এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন 46 জন। কনক রহমান, যমুনা নিউজ, খুলনা। সামুদ্রিক মাছ এবং মাংসের বাজার থেকে করোনা ছড়িয়েছে বেইজিংয়ে। এমনকি মাছ মাংসেও মিলছে ভাইরাসের উপস্থিতি। তদন্ত শেষে এমন দাবি চীনের রোগ প্রতিরোধ ও নিরাময় কেন্দ্র সিডিসির। কম তাপমাত্রা এবং উচ্চ আর্দ্রতার কারণে নাকি করোনার বিস্তার সহজ মাছ মাংসের বাজারে। জার্মানির এক কসাইখানার কর্মীদের মধ্যেও ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। উহানের ল্যাব, বাদুড় নাকি সামুদ্রিক মাছের বাজার, মহামারীর রূপ নেয়া নোভেল করোনা ভাইরাসের উৎপত্তি কোথায়, সে প্রশ্নের সঠিক উত্তর মেলেনি এখনো।
তবে রাজধানী বেইজিংয়ে গত সপ্তাহে শুরু হওয়া দ্বিতীয় দফা সংক্রমণের উৎস সম্পর্কে মোটামুটি নিশ্চিত চীন। দেশটির রোগ প্রতিরোধ ও নিরাময় কেন্দ্র সিডিসি বলছে, সামুদ্রিক মাছ ও মাংসের একটি পাইকারি বাজার থেকে ছড়িয়েছে সংক্রমণ। সংস্থাটির মতে, মাছ মাংসের বাজারের তাপমাত্রা ও আর্দ্রতা করোনা ভাইরাসের জন্য খুবই সহায়ক। প্রাথমিক তদন্ত শেষে এটাই নিশ্চিত হওয়া গেছে যে শিনফাদি বাজারে সামুদ্রিক খাবার ও জলজ পণ্য বিক্রেতাদের মধ্যে প্রথম করোনা সংক্রমিত হয়, বাকিরা মাংস বিক্রেতা। তবে সামুদ্রিক মাছের বাজারের কর্মীদের মধ্যে অন্যদের আগে ছড়িয়েছে করোনা। এমনকি শিনফাদি বাজারের মাছ মাংসেও মিলেছে করোনা ভাইরাসের উপস্থিতি। বাজারে কারোর মাধ্যমে এ সংক্রমণ ছড়িয়েছে নাকি কোনো সামুদ্রিক প্রাণী থেকেই সরাসরি সংক্রমণ হয়েছে তা নিয়ে এখন গবেষণা করছে সিডিসি। এরই মধ্যে বন্ধ ঘোষণা হয়েছে বেইজিংয়ের ৮০% মাছ মাংস সরবরাহ করা বাজারটি। এদিকে করোনার ভয়াবহ সংক্রমণ ধরা পড়েছে জার্মানির সবচেয়ে বড় কসাইখানায়। টয়েনিস গ্রুপের এই কসাইখানার অন্তত ৬৫৭ জন কর্মী আক্রান্ত হয়েছেন কোভিড-19-এ। মাংস কাটায় নিয়োজিত কর্মীদের মধ্যে আক্রান্তের সংখ্যা বেশি। তাদেরকে আলাদা করা হয়েছে। সংক্রমণ ঠেকাতে প্রতিষ্ঠানের সব কর্মীরই করোনা পরীক্ষা করা হবে। তবে রাজ্য সরকারের দাবি, সীমান্ত খুলে দেয়ায় পূর্ব ইউরোপের মানুষদের মাধ্যমেই ছড়িয়েছে নতুন এই সংক্রমণ। মুজরিমিন তারেক, যমুনা নিউজ। বেড়ে চলা করোনা রোগীদের চাপ সামলাতে আরও অস্থায়ী হাসপাতাল তৈরির উদ্যোগ নিয়েছে ভারত। রাজধানী দিল্লিতে তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় অস্থায়ী হাসপাতাল, যার শয্যা সংখ্যা 10,000। ট্রেনের বগিকেও পরিণত করা হচ্ছে হাসপাতালে। ভারতের স্বাস্থ্য বিভাগের আশঙ্কা, জুলাইয়ের শেষ নাগাদ দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে 5.5 লাখ, যা বর্তমানের তুলনায় প্রায় 13 গুণ বেশি। অন্তত 1.5 লাখ মানুষের প্রয়োজন হবে হাসপাতালের সেবা। করোনা বিস্তারের চতুর্থ অবস্থানে থাকা ভারতে এরই মধ্যে পূর্ণ বেশিরভাগ হাসপাতালের বেড। বেড়ে চলা রোগীর চাপ সামলাতে তাই অস্থায়ী হাসপাতাল তৈরির উদ্যোগ দেশটির। রাজধানী দিল্লিতে প্রায় শেষ পর্যায়ে 10,000 শয্যা বিশিষ্ট বিশাল অস্থায়ী হাসপাতালের কাজ। খুব প্রশস্ত জায়গা, কাজ প্রায় শেষ হয়ে এসেছে। পার্টিশন দিয়ে ঘর আলাদা করার কাজ চলছে। নয়াদিল্লির রেলওয়ের 500 ট্রেনের বগিকে পরিণত করা হচ্ছে 8,000 শয্যার হাসপাতালে। এক একটি কোচে 2টি টয়লেট, ডাস্টবিন এবং 3টে অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা আছে। যাদের অবস্থা খুব গুরুতর নয়, কেবল তাদেরই চিকিৎসা সম্ভব এখানে। এর আগেও ট্রেনের বগিকে করোনা রোগীদের আইসোলেশন সেন্টার হিসেবে ব্যবহার করেছে ভারত। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ফ্রান্সে করোনার প্রকোপ কমার সাথে কমেছে মাস্কের মতো সুরক্ষা সামগ্রীর চাহিদাও। গুদামেই নষ্ট হচ্ছে লাখ লাখ পিস মাস্ক। এতে ক্ষতির মুখে দেশটির গার্মেন্টস ব্যবসায়ীরা। তারা বলছেন, মহামারী চরম আকার ধারণ করার সবকিছু বাদ দিয়ে উৎপাদন বাড়িয়েছিলেন মাস্কের, তা এখন বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে। ইউরোপের দেশ ফ্রান্সে এই মুহূর্তে অনেকটাই নিয়ন্ত্রণে করোনার প্রকোপ। গেল 1 মাস ধরে নিম্নমুখী সংক্রমণের সংখ্যা, একই গতিতে কমছে মৃত্যুহার। গেল 1 মাসে গড়ে প্রতিদিন মৃত্যু দেখেছে প্রায় 77 জন করে, যা তার আগের 2 মাসে ছিল দিনে গড়ে 878 জন করে। এতে সুরক্ষা সামগ্রীর ব্যবহার কমেছে বহুগুণে। প্যারিসের মাস্ক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বলছে, চাহিদা কমে যাওয়ায় গুদামে অলস পড়ে আছে হাজার হাজার কার্টন মাস্ক, যা বড় অঙ্কের ক্ষতি। মহামারী যখন চরমে ছিল তখন সবকিছু বাদ দিয়ে সুরক্ষা সামগ্রী তৈরি করেছি সরকারের নির্দেশনায়। এখন অবিকৃত রয়েছে লক্ষ লক্ষ মাস্ক। জানি না কিভাবে এই ক্ষতি পুষিয়ে উঠব। তবে সংকট কাটিয়ে উঠতে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে সমন্বয় প্রয়োজন। ব্যবসায়ীদের দাবি, সমন্বিত উদ্যোগে ইউরোপের অন্যান্য দেশগুলোতে সরকারিভাবে সরবরাহের ব্যবস্থা করতে হবে। না হলে অনেকেই কম দামে চীন বা অন্যান্য দেশ থেকে আমদানি করতে পারে এসব সামগ্রী। আমরা সবাই জানি চরম সংকটে দিন পার করছে ব্যবসায়ীরা। তবে গার্মেন্টসগুলো এখন টি-শার্ট বা অন্তর্বাস বানালেও একই সংকটে পড়তো। বরং সংকটের চেয়ে অতিরিক্ত আছে, এটাই ভালো দিক। গার্মেন্টস খাতের এই সংকট কমাতে গেল মাসে সবাইকে দেশীয় মাস্ক পরতে উদ্বুদ্ধ করেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। এর সঙ্গে শেষ করছি করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।